আসসালামু আলাইকুম। শান্ত ভাইয়ের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের আশা করি এটা আমরা শেষ করব। অল্প কিছু আছে। দেখো বায়ুথলি বা সন্তরণ থলি বা পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। অনেক নামে এটাকে আখ্যায়িত করা হয়। যে কোনো নামে বললে সবগুলো নামে মনে রাখতে হবে। যে অন্য নামে তো আসতে পারে, তাই না? সবসময় যে বায়ুথলি আসবে তা তো না, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আসছে রাজশাহী বোর্ডে 22 সালে গঠনটা, অর্থাৎ বায়ুথলির গঠনটা আসছে রাজশাহী বোর্ড 22 সাল। তার মানে মোটামুটি এটা ইম্পর্টেন্স। তখন গঠন বলতে কি, বায়ুথলির কাজের আগ পর্যন্ত এটাই গঠন। বায়ুথলির কাজের আগ পর্যন্ত এটাই গঠন। এটা একটু বেশি করে লিখতে হবে। এটা রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। তাহলে দেখো এখানে কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন আছে যে কি পারে, যেমন বায়ুথলি কাকে বলে, তাই না? এভাবে এটা কম হতে পারে। তাহলে রুই মাছ সহ অধিকাংশ অস্থিময় মাছের দেহগহ্বরে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের থলির মতো একটি গঠনকে বায়ুথলি বলে। এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা মেডিকেল এডুকেশনে বেশ কয়েকবার আসতে দেখা গেছে, সেটা হলো 3 নম্বর লাইন। এতে যে গ্যাস রয়েছে তার অধিকাংশ অক্সিজেন, তবে সামান্য পরিমাণ নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড। বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। এরপরে দেখো এখানেও কিছু কিছু কোশ্চেন জ্ঞানমূলক হতে পারে, হ্যাঁ, আবার এমসিকিউ হতে পারে। যেমন যে ডাক্টাস নিউমেটিকাস কাকে বলে বা নিউমেটিক নালী কাকে বলে, দ্বিতীয় পারে পাইছো? দেখো বলা হচ্ছে অন্ননালী ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে, একে নিউমেটিক নালী বলে বা ডাক্টাস নিউমেটিকাস বলে। আসলে ডাক্ট মানে তো আমরা জানি নালী, তাই না? নিউমেটিক নালী বলতে বাতাস যাওয়ার নালী। নিউমেটিক নালী মানে বাতাস যাওয়ার নালী। এর বাংলা অর্থ বাতাস যাওয়ার। নিউম মানে বাতাস, নিউম মানে কি? বাতাস। হ্যাঁ, নিউম মানে হলো বাতাস। তাহলে বাতাস যাওয়ার নালী, এটাই হলো নিউমেটিক নালী। তাহলে এটা কাকে বলে? যদি বায়ুথলির সাথে অন্য নালীর কানেকশন থাকে, সংযোগ থাকে, তখন এটাকে আমরা বলবো নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। এরপরে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, সেটা হলো যে ফাইসোস্টোমাস বায়ুথলির উদাহরণ, অনেক সময় উদাহরণ হিসেবে আসে। তাহলে কাকে বলে এটাও আমরা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করবো। যেসব বায়ুথলি নালী হতে অন্যনালীর সাথে যুক্ত থাকে, ছবিতে দেখো যুক্ত আছে। এখানে যে রুই মাছেরটা ছবিতে দেখতে পাচ্ছ, নিচে হলো অন্ননালী, তার সাথে দেখো কানেকশন, এরকম যদি হয় আর কি, তাহলেই তাকে আমরা বলবো ফাইসোস্টোমাস। তো ফাইসো মানে কি, এগুলো এটা মনে রাখতে হবে। ফাইসো মানে পটকা বা বায়ুথলি। ফাইসো মানে পটকা বা ফাইসো, ফাইসো মানে পটকা। আর স্টোমা মানে মুখ, এটা তো আমরা আগেই জানি, তাই না? তার মানে হলো যাদের হচ্ছে পটকা বা বায়ুথলি মানে খাদ্যনালী অন্ননালীর সাথে মুখটা উন্মুক্ত আছে, সেইটা আর কি বোঝাচ্ছে। তাই বলা হচ্ছে স্টোমা মানে মুখ, এই হলো ফাইসোস্টোমাস। তাহলে যদি অন্ননালীর সাথে যুক্ত থাকে মানে অন্ননালীতে মুক্ত হয়ে থাকে আর কি, হ্যাঁ, এটাই অন্ননালীর সাথে মুখটা কানেকশন করা আছে, এই জন্য এরকম নাম আছে। তাহলে ফাইসোস্টোমাস। তো এরপরে দেখো আরেকটা বলা হচ্ছে যে যে সমস্ত বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে না তাদেরকে কি বলবে? তাদেরকে বলা হবে ফাইসোক্লিস্টাস। তাহলে ফাইসোস্টোমাসের উদাহরণ কি? এই যে রুই, কাতলা, পুঁটি ইত্যাদি যেটা আছে। আর ফাইসোক্লিস্টাস এটার উদাহরণটা কিন্তু এই বইয়ে নাই, অন্য বইয়ে আছে, একটু লিখে রাখো। বায়োম মাছ। বায়োম মাছ চিনো না? এই যে লম্বা সাপের মতো দেখতে, বায়োম চিনো? তুমি চিনো না? খাওনি খাওনি সাপের মতো, হ্যাঁ হ্যাঁ, কালো না, কিছুটা কালো, কিছুটা কালো, লম্বা, ইল আর একই তো মনে হয়। হ্যাঁ, আলাদা আলাদা, দেখতে এক কিন্তু আলাদা। তাহলে হচ্ছে যে এটা তোমার সাহেব বাজারে অ্যাভেলেবল উঠে, সাহেব বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। সাহেব বাজারে দামও কিন্তু অনেক, দাম কিন্তু কম না, অনেক। হ্যাঁ, হচ্ছে খেতে গেলে খারাপ লাগে তা না, ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে ফাইসোক্লিস্টাস। আচ্ছা, ক্লিস্টাস নামকরণ কেন হলো? ক্লিস্টাস মানে বন্ধ বোঝায়, হ্যাঁ,
বন্ধ, ক্লিস্টার মানে বন্ধ বোঝায়। বন্ধ মানে মানে আটকানো, মানে যেখানে কানেকশন নাই, অন্য নালীর সাথে যদি কানেকশন না থাকে, মুখ বন্ধ থাকে, তাহলে ক্লিস্টার। ক্লিস্টার মানে বন্ধ, এই জন্য এরকম নাম। স্টোমা মানে মুখ উন্মুক্ত থাকা, আর এখানে হলো বন্ধ থাকা, এরকম ভাবে নামকরণটা হয়েছে। তাহলে ফাইসোক্লিস্টাস বুঝলাম যে যদি এগুলো কানেকশন না থাকে অন্য নালীর সাথে, বায়ুথলি যদি কোনো সংযোগ না থাকে, তাহলে ক্লিস্টাস, আর যদি থাকে ক্লিস্টোমাস। এই ফাইসো মানে পটকা বুঝে। এরপরে তোমার হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, অর্থাৎ হলো বায়ুথলির দুইটা পর্দা থাকে, এটা মনে রাখবে। বাইরের দিকেরটা এক্সটার্না, এক্সটার্না মানে এক্সটার্নাল বলি আমরা, বাইরে বোঝাই। ইন্টারনা মানে ইন্টারনাল মানে ভিতরে। হ্যাঁ, টিউনিক মানে পাতলা আবরণ, টিউনিক মানে পাতলা আবরণ, টিউনিক মানে পাতলা আবরণ। আচ্ছা, এবার দেখো এখানে একটা আসছে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া এটা কাকে বলে? এটা দিনাজপুর 23 সালে কয়ের জন্য আসছে। রেটিয়া মিরাবিলিয়া কাকে বলে? রেটিয়া মিরাবিলিয়া কাকে বলে? রেটিয়া মিরাবিলিয়া কাকে বলে? দেখো যে কেউ কেউ অলসতা করে না, ইচ্ছা করে, কিন্তু মানে এই সময় ফাঁকা আছে, তারপর হলো ক্লাস করছে না। আর আবার গতকালকে একটা স্টুডেন্ট বলছে যে হলো এই মূল ব্যাচে হচ্ছে সেকেন্ড পার্ট, প্রথম দিকে পড়াবেন না, চিন্তা করো। তাহলে অলসতা না, তাহলে এটা তো পড়াচ্ছিল, ও নিজে ইচ্ছা করে আসছে না। তো ওই জন্য বললাম যে তুমি যেহেতু আসোনি, এখন তোমার দায়িত্ব ইউটিউব থেকে দেখে নেয়, ওই জন্য ইউটিউবে সব রেখে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবো। দেখে নিয়ে সেখানে কোনো কোশ্চেন থাকলে পরে ফোন দিয়ে বলবা। তাছাড়া কি সম্ভব আবার ইয়ে করা? তাহলে তো সময় নষ্ট। তাহলে যে পরিশ্রম করলো আর যে পরিশ্রম করলো না, সবাই তো এক না। তোমরা পরিশ্রম করেছো, তোমরা কষ্ট করে ক্লাস করছো, আবার আমি রিপিট করবো, তাহলে তো তোমাদের কষ্ট করে লাভ কি, তাই না? হ্যাঁ, তারপরে আবার হচ্ছে প্রথম দিকে। আচ্ছা, রেটিয়া মিরাবিলিয়ার বাংলা অর্থ কি বলো তো? দেখো এখানে ছবিতে আছে, একটা ছবিতে দেখো যে নিচের দিকে আছে রেটি মিরাবিলিয়া না। আচ্ছা, তোমরা এটা কিন্তু জানো, রেটি মানে নালী, ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটি মানে জালিকাকার নালী, রেটি মানে জালিকাকার নালী, তাই না? আর মিরাবিলিয়া কথাটা আছে মিরাক্কল থেকে। মিরাক্কল মানে কি? চমৎকার কিছু। হ্যাঁ, তাহলে হলো বায়ুথলিতে কিছু রক্তজালক থাকে, দেখতে বেশ চমৎকার, এই জন্য নাম হয়েছে রেটি মিরাবিলিয়া। আচ্ছা, তাহলে এটা কাকে বলে এটা মনে রাখবো। এরপরে দেখো এখানে একজন বৈজ্ঞানিকের নাম মনে রাখবো আমরা, যে দুই মাসে বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি নিয়ে ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। অন্তঃকর্ণের সাথে বায়ুথলির কানেকশন আছে, এর কাছাকাছি জায়গাতে অন্তঃকর্ণ থাকে। তো বাইরের কোনো শব্দ, বায়ুথলির বাতাস দিয়ে শব্দ তরঙ্গ যায়, এবং তাদের যে অন্তঃকর্ণ সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে, অসিকল বলা হয়। অসিকল মানে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি বোঝায়। হ্যাঁ, ওই অসিকলে ওই শব্দ তরঙ্গটা টাচ লাগলেই ওরা শব্দ শুনতে পায়। আমাদের কানের মতো, আমাদের অন্তঃকর্ণে যেরকম। তো এখন তোমার পানির মধ্যে মানে বায়ুথলির মধ্যে বাতাস আছে, ওই জন্য সুবিধা, বাতাসের মধ্যে শব্দ তরঙ্গ চলতে পারে, চলে অন্তঃকর্ণে যায়। তো এই যে অন্তঃকর্ণগুলো আছে, এইটা নামকরণ করেছিলেন যে আর্নেস্ট হেনরিচ হেবার। তো সেই জন্যই এইসব অন্তঃকর্ণ অস্থিগুলোকে বলা হয় ভেবিরিয়ান অসিকল। ভেবিরিয়ান অসিকল এটাও কিন্তু আসছে ময়মনসিংহ 23 সালে। ভেবিরিয়ান অসিকল কাকে বলে? ভেবিরিয়ান হলো বৈজ্ঞানিকের নাম, অসিকল মানে অন্তঃকর্ণের যে ছোট ছোট অস্থি, হলো ভেবিরিয়ান অসিকল। হলো তাহলে এটুকু, তাই না? আচ্ছা, স্যার আপনারা কিন্তু ভর্তি করাই নি? হ্যাঁ, আপনারা কিন্তু ভর্তি করাই নি? হ্যাঁ করাইছে, আমার বই দেন। পাওয়া যাবে না, মানে নিয়ে না। এখন থ্যাংক ইউ। তো এই তুমি ভর্তি হয়ে নিয়েছিলাম।
না সেকেন্ড ইয়ারে ভর্তি হলে নিজ দায়িত্বে নিতে হবে, কারণ হলো যে অনেক সময় মনে থাকে না যে খেয়াল করে না, চেয়ে নিতে হবে। এটা তো সবকিছু দাগানো আছে না স্যার? নতুন একটা নিয়ম থাকতে এখানে যাওয়ার সময় নিয়ম কিভাবে দাগানো থাকে? তাহলে আমি তাহলে যাওয়ার সময় যাওয়ার সময় নতুন নিয়ম। না, বোটানির রোড কিন্তু এটা একটু মোটা বেশি, কারণ এটাতে সব আপডেট বইয়ের ইয়েগুলো আছে, তো 5টা বই আছে এখানে, 5টা বই একসাথে করা আছে, এই জন্য আচ্ছা। তাহলে দেখো এবার বায়োথলিক কাজ, এটাও কিন্তু বায়োথলিক কাজটা রাষ্ট্রীয় বোর্ড 22 সালে আসছিল ঘয়ের জন্য। তার মানে কি, গয়ের জন্য আসছিল গঠন আর ঘয়ের জন্য আসছিল কাজ, বুঝলি? রাষ্ট্রীয় বোর্ডে 22 সালে আসছে গঠন, ওই আবার ঘ আসছে কাজ। হ্যাঁ, একই একই বোর্ড। তাহলে এটা একটু লিখে নাও, তাহলে এটা গুরুত্ব বুঝবা যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও আসছে যশোর বোর্ড 23 সালে, সেটা আবার ক্ষয়ের জন্য। যশোর বোর্ড 23 সাল, সেটা আসছে ক্ষয়ের জন্য। হ্যাঁ, কাজ, বায়োথলিক কাজ। আপনার এখানে বোর্ডগুলো দিকে দেওয়া উচিত ছিল। কিগুলা বোর্ডে বই আসছে ও কোন বই? 15,000 টাকার বই। আরে না, তো কি করে তখন জানবে লিখলাম। 22 সালে না 23 সালে? স্যার লিটারালি 15,000 টাকার বই এটা। হ্যাঁ, 15,000 টাকা দিয়ে বই কিনলাম আপনার কাছ থেকে। আচ্ছা। তাহলে তুমি দেখো যে বইয়ের দাম 15,000 টাকা কিভাবে হয়? আপনার কোর্স ফি দিলাম, কোর্স ফি দিতে একটা বই। কুর্সি 15,000 কিন্তু হচ্ছে যে সেটা তো তোমার হচ্ছে যে সারা বছর পড়ানোর জন্য। ওটা ফ্রিতে বই তো পড়তেছি, ওটা ফ্রিতে পড়তেছি, সমাজ সেবা। মানুষজন শুনলে কি বলবো যে সামনে বইয়ের দাম 15,000 টাকা। বাইরে যাবে তার বইয়ের দাম 15,000 তাহলে সাংবাদিক চলে আসবে যে আপনি 15,000 টাকা এত দামে বই বিক্রি করতেন কেন? এটা তো আপনি অনেক ভালো দেখবো। ঠিক আছে। তাও তো আমি বইগুলাতে ধরো বাংলাগুলা দিই না, বাংলা দিলে বই দেন না কত কেন? পৃষ্ঠা হবে চিন্তা করো দেন না। না এটা ধরো 650 পৃষ্ঠা, আমি যদি বাংলা দিই তাহলে কি হবে, 1200 পৃষ্ঠা হবে। বোকা তাহলে তুমি উঁচাই করতে পারবে না। কেন? আমি 50 কেজি উঠাইতে পারি, 50 কেজি উঠাইতে পারি। এটা যে তাহলে পৃষ্ঠা বেশি আছে তো আপনার উপর। হ্যাঁ, আমার উপরে বেশি পৃষ্ঠা আছে না। এখন এটা যদি তো ভালো। যেরকম তোমাদের ধরো লিখে দিই বাংলা অর্থগুলা কোথা থেকে কিভাবে আসছে, ওগুলা যদি প্রত্যেকটা লাইনে লাইনে আমি লিখতে শুরু করি, তাহলে চিন্তা করতো বই কিরকম মোটা হবে। আমার তো সামনে দেখবেন না স্যার, অত মোটা বই শেষে বিরক্ত হয়ে পড়বাই না, এত মোটা বই। আমি পড়বো। আচ্ছা, তাহলে এখন দেখো এবার কাজের মধ্যে প্লবতা রক্ষা। তো প্লবতা মানে তো জানো, পানির উপরের দিকে যে চাপ, তাই না? পানি উপরের দিকে আমরা দেখবো পানির মধ্যে নামলে কিন্তু একটা ঊর্ধ্ব চাপও থাকে, এই জন্য সেখানে কিন্তু হালকা লাগে, তাই না? একটু হালকা, মনে হয় যে মহাকাশে আসছে পানিতে নামলে, তাই না? মহাকাশে যাওয়া একটু হালকা হালকা। হ্যাঁ, তুমি যত পানিতে যাবা, যত গভীরে যাবা, তত তোমার হালকা লাগবে বেশি, তাই না? এই বরাবর যদি চলে আসো, পা কিন্তু সরে যায়, পা শূন্যে উঠে যায়, তখন মানুষ ডুবে দেওয়ার একটা ইয়ে থাকে, তাই না? পা সরে যায়। আমার একটা স্টুডেন্ট বলছে যে তোমাদের মতোই, তো গত বছর অবশ্য, যে তো ও বলছে যে ও হচ্ছে যে ইয়ে করছে, ওই পানিতে নামছে, তো সাঁতার জানে না, নামে ওরকম গলা পানিতে গেছে, আর কিভাবে যেন মানে পা সরে গেছে, আর ও তো কেন্দ্রের দিকে নিয়ে যায়, হ্যাঁ, আর ডুবে গেছে। তো ডুবে গেছে, ওর আশপাশে কিন্তু ওর বন্ধুরা আছে, কিন্তু খেয়াল করে না, সবাই নিজে নিজে ব্যস্ত, নিজে গোসল করানো ব্যস্ত, খেয়ালও করে না। ও ডুবে গেছে, ডুবার আগে তো বলেও ডুবে দিলে আমি ডুবে যাচ্ছি। ডুবে গেছে। তো বলছে মানে ও হচ্ছে বলছে যে কমপক্ষে 2.5 মিনিট তো হবেই, ওর ধারণা যে ও ডুবেছিল, 2.5 থেকে 3 মিনিট হবে। তো বলছে আমার মনে হলো কি যে পুকুরের সব পানি আমার নাক মুখ দিয়ে সব ঢুকে চলে যাচ্ছে, মানে শরীরের পেটের মধ্যে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো বলছে যে এত কষ্ট পাইছে আমি, ওই ওই বেঁচে গেছিল, পরে উঠছে। তো বলছে যে আমি মানে মনে মনে কথা বলছে, আমি জিন্দিগিতে পানিতে তো নামবই না, এবং হচ্ছে যে নৌকায় চলবো না, নৌকায়ও চলবো না, যে কোনোদিন নৌকায় চলবো না, চড়ে নিতে পারে না, আর ভয় আর নৌকাতে হয় না, মানে এমন মৃত্যুর ভয় হয়ে গেছে। আমার ভয় লাগে খুব, মানে নদীতে। নৌকাতে চলবে না।
তাই আমি বলছি যে নৌকা চালানো তো ব্রিজ পার হতে হয় না, ব্রিজে তো অনেক সময় ভেঙে পড়ে, বুঝলে তাহলে ব্রিজে যাবো না। লাভ মারবে এসে না ব্রিজ ভেঙে পড়ে যায় অনেক সময়। ঝুঁকিপূর্ণ হলে স্যার এমনি সাইনবোর্ড লাগাই দিয়ে রাখে ঝুঁকিপূর্ণ ব্রিজ। এখন আস্তে আস্তে চলাই, কিন্তু চালানো তো বন্ধ হয় না, হ্যাঁ আস্তে আস্তে চলাই। প্লবতা রক্ষা, অভিযোগক্ষম ভাষণ তো মানে অভিযোগ মানে কি অর্থাৎ হলো কোন গভীরতায়, বিভিন্ন গভীরতায় তার থাকার মতো ওই বায়ুথলি কিন্তু ব্যবস্থা করে। যেমন ধরো সে চাচ্ছে যে নিচে নামতে, তখন বায়ুথলি গ্যাসটা বের করে দেয়, তখন কি হয় যে বাতাস নাই, তখন কি সাবমেরিনের মতো নিচে নেমে আসে। যখন ও উপরে উঠতে চায় তখন ও আবার বাতাসগুলো নিয়ে নেয়, নিয়ে নেওয়ার ব্যবস্থাপনা ওর শরীরে আছে, তখন ওই যে গ্যাস আছে, ওই যে রক্তের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, ওই গ্যাসগুলো নিয়ে নেয়, নিলে তখন কি ফুলে গেল, তখন একাই আবার উপরে উঠে আসে। আমাদের তো ওরকম কিছু নাই, আমরা তো তা পারবো না, ওরা তাহলে আমরা তো ডুবতাম না পারে। হ্যাঁ আমরা তো ডুবতামই না। তো ওদের সেই ব্যবস্থা, এটাই হলো আর কি, যখন যেখানে যাওয়ার ইচ্ছা সেই অনুযায়ী সেই কাজগুলো করে। আমাদের শ্বাস আটকায় কতক্ষণ শ্বাস হ্যাঁ শ্বাস আটকায় যদি থাকো তাহলে তুমি ভেসে উঠবা, শ্বাস আটকায় আমাদের তুমি ফুল ভেসে উঠবা। তুলে যাবে। হ্যাঁ তুমি যদি পানির মধ্যে নাক মুখ ধরে রাখো তাহলে তুমি উপরে দিকে কতক্ষণ স্যার নাক মুখ না ধরে রাখা তুমি যাবে? হ্যাঁ ওটা তো বেশিক্ষণ থাকবে না। মরা পর্যন্ত মরা পর্যন্ত থাকলো। তুমি বেশি করে শ্বাস নিয়ে, বেশি করে শ্বাস নিয়ে তারপরে যারা খুব ভালো সাঁতার জানে তারা বলে যে তুমি যদি এমনি পিছন দিক করে শুয়ে থাকো তাহলে তুমি ডুববা না, কিন্তু আমরা ডুবি কখন যে ছটফট করে নড়াচড়া করি তখন ডুবাই যায়। তার মানে বলে যে আমার সাথে বিয়ে দিবি করছিস কেন, লাফালাফি করছিস কেন, যা। আর যদি চুপচাপ থাকো তাহলে ডুববা না বলে। প্রতিধ্বনি সৃষ্টিও করতে পারে বায়ুথলি, বায়ুথলি আচ্ছা এইগুলো আমার মনে হয় যে তোমরা বুঝতে পারো, তারা একবার একটু পড়ে দেখো কোনো ভাষা না বোঝার কিছু আছে কিনা, একবার একটু পড়ে দেখো, মানে কোনো লাইন বুঝতে সমস্যা কিনা আমাকে একটু বলো। না, কিছু নাই। পার্থক্যটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে, পার্থক্যটা সৃজনশীল হিসেবে করবা। রুই মাছের শ্বসন অঙ্গ আর মানুষের শ্বসন, হ্যাঁ না কয়ের জন্য। হাড় নাই, তবে বায়ুথলির কাছেই ওই যে অসিকলগুলো আছে, অন্তঃকর্ণের যে অসিকলগুলো, ওইটা বায়ুথলির কাছাকাছি জায়গায় আছে। বায়ুথলির থেকে কোনো যখন বাইরের কোনো শব্দ আসে তখন বায়ুথলির সাথেই তো ওই অন্তঃকর্ণের অসিকলগুলো লাগানো আছে ওই জায়গায় কাছে আর কি, যার জন্য কি হয় শব্দ তরঙ্গ অসিকলে চলে আসে, দিয়ে শুনতে পাবে। হ্যাঁ বায়ুথলি কিভাবে কাজ করে? না বায়ুথলির বাতাস, বাতাস আছে যে বাতাস দিয়ে বাতাস দিয়ে শব্দ তরঙ্গ পাস করতে না, ওটা তো কাজ করছে। আবার বায়ুথলি নিজেও সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ তৈরি করতে পারে, হিস হিস হুস হুস এরকম পারে, এটা বলা হচ্ছে এই ক্ষমতা আছে। হ্যাঁ আচ্ছা এবার দেখো রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত, এটা হচ্ছে এমসিকিউ, তবে এর মধ্যে কোনো জ্ঞানমূলক কোশ্চেন আছে। যেমন যে প্রথমে আছে প্রথম প্যারায় আর্টেরিশিয়া, আর্টেরিশিয়া কাকে বলে? দেখো আর্টেরিশিয়া হলো উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহে শোষিত হওয়া। আর্টেরিশিয়া মানে শোষিত হওয়া বোঝায়, তাহলে ডিমগুলো দেহেই শোষিত হয়ে যায়, এরকম অবস্থা হলে উপযুক্ত পরিবেশের অভাবে, পরিবেশ যদি সেরকম না পায় তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যায়, ফেটে যায় এবং সেগুলো সব পুষ্টিগুলা দেহের মধ্যে চলে আসে। অনেক মুরগিরাও কিন্তু নিজের ডিম নিজে খেয়ে ফেলে, অনেক সময় এরকম আছে। খাদ্যের অভাবে, খাদ্যের অভাব না, ওটা বদমাইশি, মানে মানে আমাকে তো তুই বাচ্চা পাততে দিবি না, তো তোকেও খেতে দেবো না, তাই নিজেই খায়। খিদার অভাবে করে না, এটা অভ্যাস হচ্ছে কারো, মানে নিজের বাচ্চা যেমন মনে করো যে আমাদের যখন মুরগি পোষা হতো, তো ওই মুরগিগুলা তোমার হচ্ছে যে ঘরে রাখা হতো, তো ওই ঘরে তোমার ইচ্ছা করে বড় ঘর করা হয়েছিল, একটা লাঠি রাখা ছিল 2-3টা, মানে ও যাতে ওর উপরে একটু জুলুম করে বসতে পারে। হ্যাঁ
তো এখন হচ্ছে একটা মুরগি ছিল এত বদ, প্রতিদিনই ডিম পারতো, ডিম পাড়াতে যাওয়ার সময় হতো, কিন্তু ডিম পাড়ার সময় ওই লাঠির উপরে বসে ডিম পারতো আর নিচে পড়তো খাটে। শেষে রাগ করে তখন মনে করো যে ওই আমার বড় ভাই তখন ওই লাঠি খুলিয়ে ফেললো, যে ডিম নষ্ট করে দিচ্ছে, তো খাটে যাচ্ছে, তাহলে ওর দরকার উপরে ডিম করা, তো বুদ্ধি কি দেখো উপরে মানে আমরা যেহেতু খাই ফেলছি এটা বুঝতে পারছে তো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এরপর দেখো প্রজনন তন্ত্র। এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চিন এমসিকিউ দুইটাই হতে পারে। তৃতীয় নম্বর লাইনে শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোকিয়াম। মেসোকিয়াম মানে মধ্য অন্ডকোষ বোঝায়, অন্ডকোষ। ওই প্রজনন তন্ত্রের চতুর্থ নম্বর তৃতীয় নম্বর লাইনে দেখো অন্ডকোষ। অন্যের মানে যেটাকে বলে শুক্রাশয়, শুক্রাশয় আছে না ওইটা। তাহলে শুক্রাশয়ের পেরিটোনিয়াম ভাঁজ মেসোকিয়াম, মেসোকিয়াম মানে হলো মধ্য অন্ডকোষ। আরেকটা আছে দেখো মেসোভেরিয়াম, মেসোভেরিয়াম মানে মধ্য ডিম্বাশয়। আচ্ছা, তারপরে দেখো লাস্ট লাইন, প্রজনন তন্ত্রের লাস্ট লাইন, রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ। যৌন পরিপক্কতা, এটার 5 লাইনই এমসিকিউর জন্য আসে। রুই মাছের সাধারণত 2 বছর বয়সে জন্মক্ষম হয়ে ওঠে। বাংলাদেশে আগে 3 বছর বয়সে জন্মক্ষম হতো, কিন্তু অন্তঃপ্রজননের কারণে রুই মাছে 1 বছর বয়সেই জন্ম ঘটায়। মানে অন্তঃপ্রজনন মানে বোঝায় যে হ্যাঁ একই প্রজাতির মধ্যে যদি নিষেক্রিয়া ঘটে, তো যখন ধরো হ্যাচারিতে করা হচ্ছে, তো হ্যাচারিতে করা হয় একটা হাউজের মধ্যে মনে করো, তো তখন দেখা যাচ্ছে যে চাষিরা একই মাছ, একই জাতের মাছ দিয়ে দিচ্ছে এবং এদের মধ্যে অন্তঃপ্রজনন ঘটছে। এইভাবে করে তাদের হচ্ছে জিনগত ভেরিয়েশন হচ্ছে না এবং তারা হচ্ছে এখন প্রজননক্ষম হচ্ছে আগে, মানে আগে 3 বছরে হতো, এখন 2 বছরে হয়। মানে অনেকে বলে না যে ইস্ত্রি পাকা, এরকম একটা ব্যাপার, যে অল্প বয়সেই সে ম্যাচিউর হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো অন্তঃপ্রজনন হলো এটা একই প্রজাতির মধ্যে মানে ইয়ে করা। আপনার এখানে প্রজনন তন্ত্র আছে, অন্য জায়গায় আছে। জুন জুলাই মাসের দিকে এটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। জুন জুলাই মাসের দিকে এরা বংশবৃদ্ধির জন্য প্রস্তুত হয়। জুন জুলাই মাসের দিকে এরা বংশবৃদ্ধির জন্য প্রস্তুত হয়। সাধারণত একটি মাস 51 থেকে 70 সেন্টিমিটার, পুরুষ মাস 60 থেকে 65 সেন্টিমিটার লম্বা হলে জন্মক্ষম হয়। এবার দেখো প্রজনন ঋতু, এটা হলো বর্ষাকালে বা জুন জুলাই প্রজননের উপযুক্ত সময়। তাহলে জুন জুলাই বা বর্ষাকাল যেটাই আসো একই মতো। এরপরে প্রজনন স্থান, কোথায় এদের প্রজনন স্থান হয়, ভালো হয়, যেমন সমুদ্রে তো আর হবে না, তাই না? পুকুর, হাওর, মানে মিঠা পানিতে হয়। পুকুর, হাওর, বাওর, বিল ইত্যাদি বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। ডিম না ছাড়ে না, হ্যাঁ, বদ্ধ জলাশয়ে ডিম ছাড়ে না, মানে পুকুর, হাওর, বাওরে এগুলাতে ইত্যাদি বদ্ধ জলাশয়, মানে আগের লাইন আর পরেরটা কিন্তু বিপরীত কথা। মানে পুকুরে ডিম ছাড়বে, হাওরে ছাড়বে, বাওরে ছাড়বে, বিলে ছাড়বে, কিন্তু বদ্ধ জলাশয়ে এরকম। এখানে আরেকটা শব্দ আছে দেখো, যে প্রোটামোডোমাস, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতেই পারে। প্রোটামোডোমাস বলতে বোঝায় যে সাধারণত যেমন আমরা জানি ইলিশ মাছ, তাই না? ইলিশ মাছ কি করে, সমুদ্রের মাছ ডিম পাড়ার জন্য সময় হয় তখন মিঠা পানিতে আসে, তাই না? এসে ডিম পাড়ে চলে যায়, এরকম। যেমন কিছুটা এরকম ধরনের যে সমস্ত মহিলাদের বাচ্চা প্রসব হওয়ার সময় হয় তখন সে কিন্তু হাসপাতালে যায়, তাই না? বাসায় তো না, ঠিক কিনা? তো কিন্তু আগেকার মানুষের বাসায় হতো, আগেকার মানুষের তখন ওরকম যেত না, তাই না? এখন যেমন গরু ছাগলের যেমন বাসাতেই হয়, হাসপাতালে যায় ওরা? যায় না। মানুষেরও আগে এরকম, হ্যাঁ, এমনকি মানুষের আগে পশুপাখির মতো এরকম দেখা যাচ্ছে যে মানে এমনিতেই হয়ে গেছে, এরকম অবস্থা ছিল আগে। টিউবওয়েলে পানি চিপতে গেছে, বের হয়ে গেছে, তারপরে কাঁদছে, কান্না অবস্থায় কোলে নিয়ে চলে আসছে, একসাথে হলো, সারা একটা বাচ্চা নিয়ে চলে গেছে। বেশি হয়ে গেল না? না, এরকম ঘটনা ঘটছে, এগুলো ব্যক্তিগত ঘটনা।
না তো লেবার এই- পেইনে না, পানি চিপার সময় কেমনে মারা যায় না এটা হচ্ছে কোন সময় যে সময় মনে করো যে মানুষের অবস্থা খুব খারাপ এরকম সিচুয়েশনে তোমার ধরো যে ব্যথা অবস্থায় কাজ করতে বাধ্য সে অনেক সময় থাকে না যে বলা হচ্ছে যে ছেলেরা বেশি পরিশ্রমী যে একজন হাসপাতালে স্যালাইন দিচ্ছে তো বউকে বলছে যে এই স্যালাইন দেওয়া শেষ হলে আবার কাজে যেতে হবে তো তার মানে অসুস্থ অবস্থায় সে কাজে যাচ্ছে তো অনেক সময় যে আহ, কাজের ইয়েতে ব্যথাকে ব্যথা মনে করে না ব্যথা অবস্থায় কাজ করছে এরকম ছিল আগে মনে শুয়ে রাখেন বুঝবে কারে তো তখন মনে করো যে এরকম ঘটনাও ছিল এখন সেই হিসেবে কিন্তু সত্যি বলতে এখন আমরা আগে থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে এখন কিন্তু আমরা অনেক সসম্মানে সবকিছু হচ্ছে তাই না তো ইলিশ মাছের ক্ষেত্রে যেমন হাসপাতাল কি মিঠাবাড়ি মিঠাবাড়ি হলো ইলিশ মাছের হাসপাতাল ওখানেও আসতে হয় কিন্তু রুই মাছের ক্ষেত্রে ওর হাসপাতাল কিন্তু যাওয়া লাগে না ও বাড়িতেই অর্থাৎ যেখানে বাস করে সেখানে যদি ডিম ছাড়ে এই ঘটনাকেই বলা হয় প্রোটামোড্রোমাস বুঝছো তারপরে আর নাই এবার লাস্টের দিকে দেখো যে রুই মাছের জীবন উপরের দিকে আর কি নিষেকের উপরের প্যারাতে ফিকান্ডিটি বা উর্বরতা কাকে বলে প্রত্যেক প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলে প্রতি কেজি রুই মাছের ফিকান্ডিটি বা উর্বরতা হলো 1 লক্ষ থেকে 4 লক্ষ 1 কেজি ওজনের একটি রুই মাছ এক ঋতুতে 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতে পারে এটা স্টার চিহ্ন দিতে হবে ডিমার্সল আর পেলাজিক ডিম এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায় ডিমার্সল মনে রাখবা ডিমার্সলের ড আছে মানে কি ডুবে যায় যে ডিমগুলো ডুবে যায় তাদেরকে বলা হয় ডিমার্সল আর যারা ভাসে তারা হলো পেলাজিক ঠিক আছে তাহলে নাম দেখেই তো মনে রাখা যাবে তাই না ডিমার্সলের ড আছে মানে যেটা ডুবে যায় ঠিক কিনা তাহলে ওটা হলো এটা বিপরীত হবে এটা হলো ভেসে যাবে এই আচ্ছা তারপরে একটাই লাইন লাগবে রুই মাছের জীবনচক্র থেকে রুই মাছের জাইগোটের ব্যাস কত তারপরে এখান থেকে লাগবে পরে দেখো যে সেটা হলো যে রেণুপোনা তৃতীয় নম্বর লাইন রেণুপোনা 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এটুকু শুধু আর ধানীপোনা হচ্ছে রেণুপোনা বলতে মাইক্রোস্কোপিক পোনা যে পোনাগুলোকে ভালোভাবে তুমি চোখে দেখতে পারো না এগুলোকে রেণুপোনা বলে হ্যাঁ যেমন হলো 3টা আছে ওদের যে সেটা মনে রাখবে আধার মনে রাখলে মনে থাকবে আধার রতে কি রেণুপোনা ধতে কি ধানীপোনা আতে কি আঙ্গুলিপোনা হ্যাঁ তার মানে কি রতে রেণুপোনা মানে যেটা মাইক্রোস্কোপিক মানে ভালোভাবে বুঝতে পারা যায় না হ্যাঁ যে পোনাগুলো আর কি এতই ছোট রেণু আর ধানি হলো যখন ধানের মতো সাইজ ছোট ছোট আঙ্গুলি মানে কি আঙ্গুলের মতো এইভাবে আর কি নামকরণ হয়েছে বুঝতে পারছো হ্যাঁ ও কিনে আঙ্গুলের মতো সাইজ হয় তখন আঙ্গুলি মানে এটা সাইজ অনুযায়ী এভাবে নাম হচ্ছে আচ্ছা তারপরে ধানীপোনা হচ্ছে 7 মিলিমিটার লম্বা যে ধানীপোনা কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন 72 ঘন্টার মধ্যে এগুলি কুসুম থেকে খাদ্য নিঃশেষ হয় এবং দৈর্ঘ্যে 7 মিলিমিটার হয় তখন একে ধানীপোনা বলে কিছু পর্যন্তই তারপর আঙ্গুলিপোনা দেখো আঙ্গুলিপোনা যখন হয় তখন কিন্তু ম্যাক্সিলারি বারবেল হয় এই যে 3 নম্বর লাইন বারবেলের সরল বাংলা অর্থ কিন্তু গোপ বারবেলের সরল বাংলা অর্থ গোপ আচ্ছা আমাদের হ্যাঁ ম্যাক্সিলা উপরের দিকে থাকে না ওদের ওই উপরে ওই জন্য এটাকে বলা হয় গোপ বা বারবেল রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ এটা কিন্তু এটা আমার বই থেকে পড়া ভালো ভাবে সুন্দরভাবে দিয়েছি আমি হ্যাঁ এই রুই মাছের সংরক্ষণের কয়েকটি পদক্ষেপ দিনাজপুর 23 মোটা হওয়ার কারণে অনেক কিছু মানে সব বই এক জায়গায় করে সব কিছু দূরে আছে তাহলে এটা হলো রুই মাছের সংরক্ষণের কয়েকটি পদক্ষেপ তাহলে এই বই থেকে বললে এইগুলো না পড়ে নিচের দিকে সংক্ষেপে যেটা আছে যে নিচে যেটা আছে এটা বলবো 10টা পয়েন্ট লিখলে হবে পরে দেখো আসছে পাইছো হ্যাঁ এটা সিকিউ হিসেবে আসছে সিকিউ হিসেবে দিনাজপুর বোর্ড 23 সালে আসছে সিকিউ হিসেবে দিনাজপুর বোর্ড 23 সালে আসছে স্যার আপনার বইয়ের এই এমসিকিউ গুলো সব দেওয়া আছে না মেডিকেল বোর্ড হ্যাঁ একটা
তাহলে এখন কথা হলো যে রুই মাস যেহেতু শেষ হয়েছে, এই রুই মাসের পরীক্ষা আগামী শুক্রবারে দিয়ে দেওয়া আগে। হ্যাঁ পরীক্ষা না দিলে কি করে হবে? আজকে কাল শুক্রবার। আগামী শুক্রবার। অবস্থা তো করে ঘাস করে নিয়েছি লাস্টে কয়েকটা টপিক এমন বাকি আছে অলসতা করে রুই মাসের পরীক্ষাটা দিয়ে দেওয়া। শুক্রবার কত তারিখ হবে? আগামী শুক্রবার কত তারিখ হতে পারে? আজকে কত তারিখ? আজকে শেষ 7 করে তারিখ। এখানে তাহলে। 14-15 হতে পারে।